আজকে 26শে মার্চের অনুষ্ঠান, এটা আলোচনা। আজকে আরেকটি কালো দিন, কালো রাত্রি, যে কথাটা যেন আমরা কখনোই ভুলে না যাই। 25শে মার্চের এই রাত্রে পাকিস্তান হানাদার বাহিনীর, তাদের সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নাম দিয়ে রাতের অন্ধকারে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালিদের উপর, ঝাঁপিয়ে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঝাঁপিয়ে পড়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, রাজারবাগে, পিলখানায়, বিডিআরে, এবং তারা অসংখ্য মানুষকে সেদিন হত্যা করেছে। এই কথাটা যেন আমরা কখনো ভুলে না যাই। সেই কালো রাত্রির কথা আমাদেরকে প্রত্যেককে মনে রাখতে হবে, যে পাকিস্তান সেনাবাহিনী সেই যে হত্যাযজ্ঞ করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। গণহত্যা করেছিল, লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে না। বন্ধুগণ, এই কথাগুলো কেন বলছি? কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে, কিছু কিছু মানুষ, কিছু কিছু দল, কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে 71 কোনো ঘটনাই ছিল না, এবং মুক্তিযুদ্ধের যে আন্দোলন, মুক্তিযুদ্ধের যে যুদ্ধ, লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ, 9 মাস, দীর্ঘ 9 মাস ধরে বাড়ি ঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে ভারতে আশ্রয় নিয়েছিল, বাড়িতে থাকতে পারত না, পালিয়ে পালিয়ে বেড়াতো, যুবকরা তখন কেউ বাইরে থাকতে পারত না। সেই অবস্থাটা যেন আমরা ভুলে যাচ্ছি, ভুলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। বন্ধুরা, যারা সেদিন সহযোগিতা করেছে, যারা সেদিন সে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা ফুলিয়ে কথা বলে। আমি কারো নাম বলতে চাই না, বলতেও চাই না, তিক্ততাও সৃষ্টি করতে চাই না। ইতিহাস ইতিহাসই, ইতিহাস কেউ বিকৃত করতে পারবে না। বন্ধুরা, সেই জন্যই আজকের এই রাত্রিটি আমাদের কাছে অত্যন্ত কলঙ্কময় রাত্রি, দুঃখের রাত্রি। আমাদের বহু জ্ঞানী গুণী মানুষকে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে, পিলখানায় হত্যা করা হয়েছে, রাজারবাগে হত্যা করা হয়েছে। তারপরে এই রাতেই আমাদের সেই বীর নেতা, যাকে বলা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে অখ্যাত মেজর, সেই দিন তিনি সেই কালুরঘাট, সেই চট্টগ্রাম থেকে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তিনি যুদ্ধ শুরু করেছিলেন। আর তাদের নেতা, যাকে আমরা অসংবাদিত বীর নেতা হিসেবে মেনে নিয়েছিলাম, যার নির্দেশে তখন বাংলাদেশ চলত, তৎকালীন পাকিস্তান চলত, তিনি রাতের অন্ধকারে পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানে চলে গিয়েছিলেন। আওয়ামী লীগের সব নেতৃবৃন্দ তারা পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল, আর আমাদের লক্ষ কোটি মানুষকে অরক্ষিত রেখে কোন দিক নির্দেশনা না দিয়ে সেদিন তারা পালিয়ে গিয়েছিল। আমাদের আজকের এই দিনের সঙ্গে কিছু মিল আছে। তাদের নেত্রী শেখ হাসিনা জনগণের যখন তারা করেছে, জনগণ যখন তাদের পেছনে রুদ্রসে ছুটে গেছে, তখন তারাও সেদিন তাদের সেই দলের নেতা কর্মী সবাইকে অ্যাবান্ডন করে চুপ করে হেলিকপ্টারে করে ভারতবর্ষে গিয়ে আশ্রয় নিয়েছে। মিল আছে না? অনেক মিল আছে। এটাই হচ্ছে যে চরিত্র। ওরা যখন দেখে যে জনগণ ক্ষেপে উঠছে, রুষে উঠেছে, আর সামলানো যাচ্ছে না, তখন তারা পালিয়ে যায়, মানুষকে পুরোপুরিভাবে একেবারে অরক্ষিত রেখেই পালিয়ে যায়। বন্ধুগণ, 1971 সাল আমাদের জন্য আমরা যারা 1971 সালের স্বাধীনতা যুদ্ধ করেছি, আমরা যে একটা স্বাধীন ভূখণ্ড ছিনিয়ে নিয়ে এসেছি,
পাকিস্তানের শোষণ, নিপীড়ন, নির্যাতন থেকে তাদের হাত থেকে বের করে আমরা যখন একটা স্বাধীন মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য যুদ্ধ শুরু করেছি, আমাদের কাছে নিঃসন্দেহে এটা অত্যন্ত আবেগের, অত্যন্ত আমাদের হৃদয়ের একটা যন্ত্রণার মধ্য দিয়ে আসা একটা ঘটনা। আমরা এটাকে ভুলতে পারি। সেই জন্যই আমরা এটাকে সবসময় মনে রাখার চেষ্টা করি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন আমাদের দিক নির্দেশনা দিয়েছিলেন। আরেকজন মহান নারী, যার কথা আমি বারবার বলি, যিনি সেই দিন যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ক্যান্টনমেন্ট ছেড়ে চলে গিয়েছিলেন, তার স্ত্রীকে একা ফেলে রেখে, দুটো ছোট সন্তানকে রেখে, তখন এই নারী সেদিন কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন। তিনি সৈনিকদের বলেছিলেন যে জিয়াউর রহমানের নির্দেশ ছাড়া তারা অস্ত্র সমর্পণ করবে না। এরপরে তিনি তাদের দুই বাচ্চার হাত ধরে ঢাকায় চলে এসেছিলেন লুকিয়ে বোরখা পরে। ঢাকায় তিনি গ্রেফতার হয়েছেন পাক সেনা বাহিনীর হাতে। দীর্ঘ 9 মাস তিনি কারাগারে ছিলেন শেষ দিন পর্যন্ত। সেই জন্যই আমি সবসময় বলে থাকি, প্রথম নারী মুক্তিযোদ্ধা যে কেউ থাকে সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বন্ধুগণ, দীর্ঘ করবো না, কিন্তু কতগুলো কথা বলার প্রয়োজন আছে। আমাদের পুরনো স্মৃতিগুলোকে নাড়িয়ে দিতে হবে। আজকাল জেনারেশন জানে না অনেকগুলো কথা। কত বড় ধৃষ্টতা তাদের যে তারা জিয়াউর রহমানকে নিয়ে পর্যন্ত প্রশ্ন করে। ধিক্কার তাদেরকে, যারা নিজের ইতিহাস জানে না, তারা জনগণের জাতির কোন কল্যাণও করতে পারবে না। ইতিহাস জানতে হবে। আজকে একটা ভিন্ন প্রেক্ষিতে এই আমাদের স্বাধীনতা দিবস পালন করতে হচ্ছে। জিয়াউর রহমান সেই মানুষ যিনি সেনা ক্যান্টনমেন্ট থেকে এসেছিলেন, সৈনিক ছিলেন। তার তো গণতন্ত্র দেওয়ার কথা ছিল না, তার তো মিডিয়াকে স্বাধীনতা দেওয়ার কথা ছিল না। যাদের দেওয়ার কথা ছিল তারা দেয়নি। তারা 1972 থেকে 75 সাল পর্যন্ত যে রাষ্ট্র পরিচালনা করেছে, শাসন করেছে, সেটা শুধু দুঃশাসনের একটা সময় ছিল। সেদিনও 30,000 সৈনিক, যুবক, ছাত্রকে হত্যা করা হয়েছিল। সেদিনও সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। একদলীয় শাসন ব্যবস্থা নকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল। এটা বারবার বলতে হবে, বারবারই কথা বলতে হবে, মনে করতে হবে। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করত না। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং আওয়ামী লীগকে আর কোন গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। বন্ধুগণ, জিয়াউর রহমান অতি অল্প সময়ের মধ্যে এই দেশে, যেটা খসরু সাহেব বলেছেন, তিনি সংস্কার করেছেন। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন, মাল্টি পার্টি সিস্টেম নিয়ে এসেছেন। তিনি মিডিয়ার স্বাধীনতা দিয়েছেন, সমস্ত পত্রিকাগুলোকে খুলে দিয়েছেন, একটা গণতান্ত্রিক চর্চা শুরু করেছেন। তিনি অর্থনীতিতে বহুমাত্রিক অর্থনীতি সৃষ্টি করেছেন, অর্থাৎ বেসরকারি মালিকানাকে নিয়ে এসেছেন, মুক্ত বাজার অর্থনীতি তিনি শুরু করেছেন, রিফর্ম নিয়ে এসেছেন। রিফর্মের শুরু তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত থেকে। আজকে যারা রিফর্ম বলছি আমরা, আমাদের মনে রাখতে হবে যে রিফর্মের প্রথম শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এরপরে রিফর্ম করেছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সংসদীয় গণতন্ত্র করেছেন এবং যখন জনগণের দাবির প্রেক্ষিতে তিনি তত্ত্বাবধায়ক সরকারের বিধান কনস্টিটিউশনের সন্নিবেশিত করেছেন। তো এতগুলো মৌলিক সংস্কার কিন্তু এই বিএনপির হাত দিয়ে হয়েছে। আজকে আবার 2022 সালে বিএনপি 31 দফা সংস্কারের কর্মসূচি দিয়েছে। আমার এক ভাই এখানে বলছেন যে সংস্কার কোথায়? সংস্কার তো আপনার জানার কথা। আপনার দলই দিয়েছে সংস্কার, 31 দফা সংস্কার। এটা বলতে হবে আপনাকে। 31 দফা সংস্কার আমার দল দিয়েছে, আমার নেতা তারেক রহমান সাহেব দিয়েছে। এর আগে 2016 সালে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া
ভিশন 2030 দিয়েছেন, যার মাধ্যমে তিনি বাংলাদেশকে আজকে যে কথাটা এসেছে আপনার যে একটা আপনার দুই চেম্বারের পার্লামেন্ট, অর্থাৎ আপনার আপার চেম্বার লোয়ার চেম্বার থাকবে, লোকসভা থাকবে, আরেকটা চেম্বার থাকবে, এটা দেশনেত্রী বেগম খালেদা দিয়ে দিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা এটাকে রেইনবো স্টেটের কথা বলেছেন, অর্থাৎ দল মত নির্বিশেষে, সমস্ত জাতি নির্বিশেষে এখানে একটা জাতি দিতে হবে, সেই কথাগুলো তিনিই বলেছেন। জুডিশিয়াল সিস্টেমকে সুন্দর করে ন্যায় বিচার প্রদানের জন্য এখানে বলা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে সংস্কারের কথা বলা হয়েছে। সুতরাং সংস্কার কোন নতুন জিনিস নয়। আজকে অন্তর্বর্তীকালীন সরকার তারা সংস্কারের অনেকগুলো বিশাল পাহাড় নিয়ে এসেছেন, অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন যে বিষয়গুলো সঙ্গে আমাদের জনগণ বোঝেও না, বুঝতে পারবে না। আমরা সেই জন্য আমাদের যে দল থেকে আমরা কিন্তু প্রতিটি তাদের যে প্রশ্ন, তারা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছে সেগুলো আমরা উত্তর দিয়েছি, এবং গতকালই আমরা সেগুলো কিন্তু পরিপূর্ণভাবে প্রত্যেকটা দিয়েছি। কারণটার সঙ্গে আমরা একমত, কোনটার সঙ্গে আমরা একমত নই, সেটাও আমরা জানাই। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে বাংলাদেশের জনগণ কাছে যেটা গ্রহণযোগ্য সেই বিষয়গুলি করা দরকার। আরেকটা বিষয় জরুরি আমরা বলেছি, জোর দিয়ে বলেছি যে নির্বাচনের কোনো বিকল্প নেই, কারণ নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে গণতন্ত্রে যেতে হবে। সেটাই হচ্ছে গেটওয়ে টু ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি ছাড়া আমরা মনে করি না যে আর কোনো সিস্টেম আছে যে সিস্টেম জনগণের কল্যাণ করতে পারে। কিন্তু আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন এই প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়, অন্য কাউকে সাহায্য করা যায় এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায়, সেই কাজগুলো আজকে শুরু হয়েছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে। তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না। তাদের ভাষা, তাদের বাক্য, তাদের কথা, তাদের বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটা রাজ্যের দিকে নিয়ে যেতে চায়, তারা গণতন্ত্রের দিকে নিতে চায় না। বন্ধু, আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, কারণ এই বিএনপি একমাত্র দল যে প্রতিবার প্রতি বিপদে আপদে এই দেশে তারা রুখে দাঁড়িয়েছে, তারা এই সবসময় আপনারা সেই রক্ষা করেছে বিপদ থেকে। বিএনপি সেই দল যারা আজকে বাংলাদেশকে সমস্ত তার সংকট থেকে উদ্ধার করেছে। আজকেও সেই সময় এসেছে বন্ধুগণ, যে সংকট আজকে সৃষ্টি হচ্ছে, এমন সংকট যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে পর্যন্ত আজকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। যারা আমাদের দেশকে রক্ষা করে, যারা সংকটের সময় আমাদের পাশে এসে দাঁড়ায়, তাদেরকে আমরা কখনোই আমরা বিতর্কিত হতে দিতে পারি না। আমরা অবশ্যই 2024 সালের যারা প্রাণ দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আমরা জানাই, সবসময় জানাই। আহত হয়েছেন তাদের প্রতি আমাদের স্নেহবোধন আমরা জানাই। এবং সেই আন্দোলনে আমাদেরও প্রায় 800-র মতো ছাত্র যুবক তারাও শহীদ হয়েছেন। 15 বছর আমরা লড়াই করেছি। আমাদের নেতা কর্মীরা কেউ বাড়িতে ঘুমোতে পারেনি। 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের ছেলেরা এখনো তারা মোটর সাইকেল চালায়, অকারি করে, এখনো করে। এরপরেও আমাদেরকে শুনতে হয় যে বিএনপি কি করেছে। বিএনপি তো শুরু করেছে, বিএনপি তো এত ত্যাগ স্বীকার করেছে, বিএনপি তো ভিত্তি তৈরি করেছে। আজকে হঠাৎ করে একটা বিপ্লব ঘটেনি, বিপ্লবের ভিত্তি তৈরি করা হয়েছে বন্ধুগণ। সেই বিপ্লবের ভিত্তি তৈরি করেছে বিএনপি। তাই বন্ধুগণ, আপনাদের মন ছোট করার কোনো কারণ নেই। সবসময় বুক উঁচু করে বেড়াবেন যে এই বিপ্লব, এই পরিবর্তনের আপনারাই হচ্ছেন হোতা, আপনারাই হচ্ছেন সামনের দিকে এগিয়ে যাবেন। আরেকটা কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন।
এবং অত্যন্ত ভালোভাবে শুনবেন। এমন কথা যেন আমাদেরকে না শুনতে হয় যে বিএনপি খারাপ কাজ করছে। তাহলে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনা কিন্তু বিনষ্ট হয়ে যাবে। আর এখানে ঢাকার নেতারা আছেন, ঢাকার বিভিন্ন দেশের নেতারা আছেন, আপনারা আপনাদের নেতৃবৃন্দকে সবাইকে নিয়ে এই বিষয়গুলো আপনারা সব সময় খেয়াল করবেন। আর মনে রাখবেন, আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যৎ বাংলাদেশ, আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশ, আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যতের বৈষম্য বিরোধী বাংলাদেশ। যারা 100 গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। বিএনপি জনগণের সঙ্গে আছে, অতীতে ছিল, থাকবে, এবং বিএনপি অবশ্যই তারা জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। আমাদের নেতা তারেক রহমান বারবার করে নির্দেশ দিয়েছেন যে আপনারা সঠিকভাবে সুন্দরভাবে জনগণ যেন ভালোবাসে আপনাদেরকে সেই কাজগুলো করতে থাকুন। আজকে রোজার মাস, এই রোজার মাসে আসুন আমরা সবাই আল্লাহ তাআলার কাছে এই প্রতিজ্ঞা করি যে আমরা এখন এমন কাজ করব যে কাজগুলোতে জনগণ যেন বিএনপিকে সবসময় ভালো বলে, জনগণ বিএনপির কাছে আসতে চায়, সেই হিসেবে যেন আমরা কাজ করি। আমি সব শেষে আবার 1971 সালে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়ে আমাদেরকে নতুন জাতীয় উপহার দিয়েছেন। শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন, এখনো করেছেন তাকে। আর সম্মান জানাচ্ছি সেই নেতাকে যিনি আমাদেরকে নতুন পথ দেখাচ্ছেন, নতুন আলো দেখাচ্ছেন, নতুন সূর্য দেখাচ্ছেন। ইনশাআল্লাহ জয় আমাদের হবে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ।